সংলাপে তেহরানকে কাবু করতে ব্যর্থ ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা। কূটনৈতিক সমাধানেই আগ্রহী কেন ইরান? কোন কারণে ব্যর্থ ২১ ঘন্টার ইসলামাবাদ সংলাপ? ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি দোষারোপ। টিকবে কি যুদ্ধবিরতি? ইরান যুদ্ধে এখনো অস্থির তেলের বাজার। ফায়দা নিচ্ছে আমেরিকার পুরানো শত্রু। কোথায় যাচ্ছে বিপুল ডলারের জ্যাকপট? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পাকিস্তানের ইসলামাবাদে সংলাপের টেবিলে ইরানকে কাবু করতে না পেরে এবার হরমুজ প্রণালীতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ আর শান্তিকামী বিশ্ববাসীর প্রত্যাশায় পানি ঢেলে দেয়া ইসলামাবাদ সংলাপের পর ইরানে ২ সপ্তাহ মেয়াদী যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উকি দিচ্ছে অজানা আশঙ্কা। এমন অবস্থায় ওয়াশিংটনের উস্কানির পথে যাত্রা বিনা চ্যালেঞ্জে ছাড়বে কি তেহরান? কূটনীতি ছেড়ে আবারও কি সহিংসতার দিকে মোড় নেবে পরিস্থিতি? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইসলামাবাদ সংলাপ প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। ২১ ঘন্টার ম্যারাথন বৈঠকের পর প্রাপ্তির খাতায় শূন্য। এমন হতাশাজনক ফলাফলের পর শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপের খেলা। অভিযোগের দীর্ঘ ফিরিস্তি দিয়ে নিজেদের আন্তরিকতার পক্ষে সাফাই দিচ্ছে সংলাপের প্রধান দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আর ইরান। এতে ক্রমেই অজানা আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে ইরানের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। সংলাপ ভণ্ডুলের পেছনে কোন বিষয়গুলোকে দায়ী করছে ওয়াশিংটন আর তেহরান? আবারও কি আলোচনা হবে, নাকি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান? ইরানের আস্থা অর্জনের সুযোগ হাতছাড়া করেছে যুক্তরাষ্ট্র। রবিবার সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কিছু বিষয় একমত হলেও শেষ মুহূর্তে ২-৩টি বিষয়ে দ্বিমত পোষণ করে যুক্তরাষ্ট্র। আর এতেই ভেস্তে যায় শান্তি আলোচনা। সাফাই বক্তব্য এসেছে ওয়াশিংটন থেকেও। চুক্তি না হওয়ার পেছনে ইরানের পরমাণু কর্মসূচি থেকে সরে আসার অনিচ্ছাকেই বড় কারণ হিসেবে উপস্থাপন করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন অবস্থায় কূটনৈতিক সমাধানে নতুন মধ্যস্থতার সুযোগ আর কি আছে? আবার শান্তি আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে কথা বলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আপাতত আর কোনো আলোচনার পরিকল্পনা নেই তেহরানের। যদিও ভিন্ন সুর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, সংকট কাটাতে কূটনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। একটি আলোচনায় কোনো সমস্যার সমাধান হয় না। বাস্তবতা হলো, আমরা বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছি। ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের অমিল ছিল, তাই শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। অনেকে মনে করতে পারেন একটি বৈঠকেই সব সমস্যার সমাধান সম্ভব। বৈঠকটি অনেক দীর্ঘ হলেও সেটি সম্ভব হয়নি। এখানেই সব শেষ না। কূটনীতি সর্বদা জাতীয় স্বার্থ সুরক্ষিত ও রক্ষা করার হাতিয়ার। পারস্য সংকট নিয়ে বিশ্ব কূটনীতির টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম শনিবার জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর ২টি ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন আর ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালী পার হয়েছে। যুদ্ধ জাহাজ দুটি বর্তমানে আরব উপসাগরে কার্যক্রম পরিচালনা করছে। যদিও এই দাবি নাকচ করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠিন জবাব দেওয়া হবে। শান্তি আলোচনায় কূটনীতির মারপ্যাচে তেহরানকে কাবু করতে ব্যর্থ হওয়ার ঝাল মেটাতে এবার ইরানের উপর নৌ অবরোধ আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে নৌ আরোপের সক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন ঘোষণা কি নয়া সহিংসতার ইঙ্গিত? যুদ্ধবিরতির মেয়াদ পূর্তির আগেই কি ইরান ঘিরে আবার পাল্টাপাল্টি হামলা, রক্তপাত দেখবে বিশ্ব? যা আরও স্পষ্ট হবে আগামী কয়েকদিনের পাল্টাপাল্টি পদক্ষেপে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ২১ ঘন্টার নিষ্ফল ইসলামাবাদ সংলাপ শেষে শূন্য হাতে পাকিস্তান থেকে ফিরে গেছে যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধি দল। ব্যাপক প্রত্যাশার পরও সংলাপে ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আর পাল্টাপাল্টি দোষারোপ। হতাশাজনক ফলাফলের জন্য ওয়াশিংটনের অযৌক্তিক চাহিদাকে দুষছে তেহরান। বলা হচ্ছে, সংলাপ ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছিল মার্কিন প্রতিনিধি দল। আর বরাবরের মতোই ইরানের পরমাণু কর্মসূচিতে আপত্তির কথা পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। টানা ২১ ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠকের পরেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি না হওয়ায় ভেস্তে গেছে আলোচনা। ২ সপ্তাহের যুদ্ধবিরতি শুরুর পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বৈঠকে বসেছিল মার্কিন ও ইরানি প্রতিনিধি দল। বৈঠকে ইরানের ১০ দফার যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বিষয়টিও ছিল পূর্ব নির্ধারিত। তাহলে কেন ব্যর্থ হলো শান্তি আলোচনা? সমঝোতা না হওয়ায় এবার কি ব্যাহত হবে সাময়িক যুদ্ধবিরতিও? আবারও কি লড়াইয়ে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও ইরান?
ইরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্তগুলো নিয়ে আলোচনা করা সম্ভব মন্তব্য করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতি শুরু হতে না হতেই সুর পাল্টে ফেলেন ট্রাম্প। 10 দফা শান্তি প্রস্তাবের মধ্যে লেবাননের ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধের শর্ত থাকলেও শুরু থেকেই তা লঙ্ঘন করেছে ইসরায়েল। আর এতে মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে গেছেন ট্রাম্প। তবে দ্বিপাক্ষিক বৈঠকের টেবিলে ইরানের জন্য অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দিতে হবে। সমঝোতা আলোচনায় ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে পাল্টা শর্ত রাখেন মার্কিন প্রতিনিধিরা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মানবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের প্রতিনিধি দল। এরপরেই সমঝোতা আলোচনা শেষ করার ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা 21 ঘন্টা ধরে আলোচনা করেছি, কিন্তু কোনো চুক্তিতেই পৌঁছাতে পারিনি। যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে দূরে রাখা। তবে তারা এই শর্ত মানতে নারাজ। আমি মনে করি চুক্তি না হয় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই অনেক বেশি দুঃসংবাদ। তবে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই সমঝোতা আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মার্কিন প্রতিনিধিরা আলোচনা থেকে বের হয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল। এরপর কোনো চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুদ্ধবিরতির প্রতি নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখতে দুই পক্ষকেই আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা ভেস্তে গেলেও সরাসরি আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে লেবানন ও ইসরায়েল। লেবাননের সাথে একটি প্রকৃত শান্তি চুক্তি করতে চান বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি ও লেবানিজ রাষ্ট্রদূত। তবে বৈঠকের আয়োজনের মধ্যেও লেবাননে থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। ধ্বংসযজ্ঞের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে টানা 21 ঘন্টার শান্তি আলোচনা চলছিল, তখন মায়ামিতে মিক্সড মার্শাল আর্টের লড়াই উপভোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে কূটনীতির টেবিল আর খেলার মাঠে দুইটি ভিন্ন দৃশ্য কি বার্তা দিচ্ছে? আন্তর্জাতিক কূটনীতির শ্বাসরুদ্ধকর মধ্যস্থতার সময়ও কেন খেলার মাঠে ছিলেন ট্রাম্প? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইসলামাবাদে যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে টানা আলোচনায় ব্যস্ত যুক্তরাষ্ট্র ও ইরান, ঠিক তখন দর্শক সারিতে বসে কুস্তি খেলা উপভোগ করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার মাঠে প্রবেশ করতেই দর্শকরা তাকে দেখে শুরু করেন হই হুল্লোড়। ট্রাম্প রিল্যাক্সে সবাইকে হাত নেড়ে অভিবাদন জানান। খেলা শুরু হলে মনোযোগ দিয়ে তা উপভোগ করেন। কখনো কখনো খেলোয়াড়দের সাথেও হাত মেলান। পাকিস্তানের ইসলামাবাদে 11 এপ্রিল চলছিল ঐতিহাসিক শান্তি আলোচনা। যুদ্ধবিরতির এই উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা টানা 21 ঘন্টা বৈঠক করেন। কিন্তু সেই আলোচনার মাঝেই ট্রাম্পকে দেখা যায় এমন ভিন্ন ছবিতে। তিনি অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে একটি UFC ম্যাচে দর্শক হিসেবে। মায়ামির ক্যাসিয়া সেন্টারে অনুষ্ঠিত ওই ম্যাচে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রেসিডেন্টের এই অবস্থান ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নানা আলোচনা। এদিকে ইসলামাবাদের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি তারা। তবে ট্রাম্প আলোচনার বাইরে ছিলেন না, এমনটাই দাবি ভ্যান্সের। তিনি জানান, পুরো সময় জুড়েই প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। মোর্শেদ আলম, বাংলা ভিশন। কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পরিচিত এই প্রবাদই যেন বাস্তবে ধরা দিল রাশিয়ার ক্ষেত্রে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব তেলের বাজারে অস্থিরতার সুযোগে রমরমা অবস্থা রাশিয়ার। মাত্র 30 দিনে তেলের রাজস্ব 1 লাফে দ্বিগুণ হয়ে মস্কোর ভান্ডারে এখন $9 বিলিয়ন বিশাল জ্যাকপট। পশ্চিমা দুনিয়ার নিষেধাজ্ঞা রক্তচক্ষু উপেক্ষা করে এই বিপুল অর্থ হয়ে উঠেছে রুশ অর্থনীতির লাইফলাইন। একে ইউক্রেন যুদ্ধের শক্তিশালী ঢালই শুধু নয়, ঘরোয়া রাজনীতিতে নিজের অবস্থান জোরালো করতে কাজে লাগাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
রাশিয়ার তেলের ভাণ্ডারে হুট করেই যেন লেগেছে আলাদিনের চেরাগের ছোঁয়া। চলতি এপ্রিল মাসেই দেশটির তেলের ট্যাক্স থেকে আয় এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। ইনকাম বেড়ে দাঁড়াচ্ছে প্রায় $9 বিলিয়ন বা 700 বিলিয়ন রুবেলে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ শুরুর পর থেকেই অস্থির হয়ে ওঠে আন্তর্জাতিক জ্বালানি বাজার। বিশ্বের 20% তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আগুন লাগে অপরিশোধিত তেলের দামে। এর জেরে গেল মার্চ মাসে রাশিয়ার ইউরালস ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $44 থেকে বেড়ে এক ধাক্কায় উঠে যায় $77। প্রায় 73% মূল্য বৃদ্ধি পুতিনের কোষাগারে জমা করছে টাকার পাহাড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেল কেনার উপর আরোপিত নিষেধাজ্ঞা 30 দিনের জন্য সাময়িকভাবে শিথিল করে যুক্তরাষ্ট্র। 12 মার্চে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সমুদ্রে ভাসমান রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য 11 এপ্রিল পর্যন্ত বিনা বাধায় সরবরাহ করার কথা বলা হয়। মার্কিন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কারণে লাফিয়ে বেড়েছে রুশ তেলের বেচাবিক্রি। অবশ্য বিশ্ব তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় নর্দার্ন সি রুট, কাজাখস্তান পাইপলাইন নেটওয়ার্ক, শ্যাডো ফ্লিট, তুরস্কের বিভিন্ন টার্মিনাল, বাল্টিক ও কৃষ্ণ সাগরে নিজস্ব সমুদ্র বন্দর ব্যবহার করে চীন, ভারত, এশিয়া সহ বিভিন্ন গন্তব্যে তেল পাঠাচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের উত্তাপে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন সেই একই কারণে ফুলে ফেঁপে উঠেছে মস্কোর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি। তেল উত্তোলনের ট্যাক্স বা মিনারেল এক্সট্রাকশন ট্যাক্স থেকে রাশিয়ার আয় গত মার্চ মাসে ছিল $327 বিলিয়ন রুবেল, কিন্তু এপ্রিল মাসে সেটা $700 বিলিয়ন রুবেল বা $9 বিলিয়ন মাত্রা স্পর্শ করতে যাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বাজেটে তেলের যে দাম ধরা হয়েছিল, বর্তমানে বাজার দর তার চেয়ে অনেক বেশি। ক্রেমলিন জানাচ্ছে সংকটের কারণে এখন রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে অসংখ্য অনুরোধ। তেলের বাজার থেকে বিপুল পরিমাণ টাকা আসলেও রুশ অর্থনীতির অভ্যন্তরীণ ক্ষত পুরোপুরি ঢাকা পড়ছে না। বছরের প্রথম 3 মাসেই বিশাল বাজেট ঘাটতির মুখে পড়েছে রাশিয়া, যার পরিমাণ প্রায় 4.58 ট্রিলিয়ন রুবেল। এছাড়াও ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার ওয়েল রিফাইনারিগুলোতে ক্রমাগত চালানো হচ্ছে ড্রোন হামলা। এসব আক্রমণ রুশ তেল উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদে মস্কোর জন্য হয়ে দাঁড়িয়েছে বড় দুশ্চিন্তার কারণ। আকাশচুম্বী হওয়া তেলের দাম রুশ অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে ঠিকই, তবে ইউক্রেন যুদ্ধের ব্যয়, বাজেট ঘাটতি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চ্যালেঞ্জ ভাবিয়ে তুলছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সাময়িক এই উইনফল প্রফিট বা আকস্মিক লাভকে কাজে লাগিয়ে রাশিয়ার সামরিক বাজেট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন পুতিন। তেলের টাকায় দেশে সামাজিক ভাতা এবং সরকারি সুযোগ সুবিধাও সচল রেখেছেন তিনি, যেন অর্থনৈতিক মন্দা কিংবা পশ্চিমা নিষেধাজ্ঞা সাধারণ নাগরিকদের মনে ক্ষোভ তৈরি করতে না পারে। তেল বাণিজ্যের রমরমা অবস্থা বিশ্বজুড়ে রুশ প্রভাব ধরে রাখার পাশাপাশি ঘরোয়া রাজনীতিতে আরও শক্তিশালী করছে পুতিনের অবস্থান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরানের ইসলামী বিপ্লবে যে মহানায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির হুঙ্কারে একসময় কেঁপে উঠত পরাশক্তিগুলো, সেই ইরানি নেতার আসল বাড়ি কোথায় জানেন কি? এটি বাংলাদেশের প্রতিবেশী দেশে, যেখান থেকে ইরানে পাড়ি জমিয়েছিলেন খোমেনির পূর্বপুরুষেরা। ছোট্ট সেই গ্রামের মানুষ আজও পরম শ্রদ্ধায় স্মরণ করে মহান নেতা খোমেনিকে। হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। লক্ষ মানুষের মিছিলে প্রকম্পিত ইরানের রাজপথ কিংবা হোয়াইট হাউসের ভিত কাঁপিয়ে দেওয়া আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে প্রবল এক ঝড়। কিন্তু ইরানের ইসলামী বিপ্লবের মহানায়ক এই সংগ্রামী ব্যক্তিত্বের পূর্বপুরুষের শেকড় ছিল ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট এক গ্রামে। কেউ কি ভেবেছিল সাধারণ এক ভারতীয় পরিবারের উত্তরপুরুষ খোমেনি একদিন বদলে দেবেন মধ্যপ্রাচ্যের মানচিত্র? তার হাত ধরেই প্রতিষ্ঠিত হবে মুসলিম পরাশক্তি আধুনিক ইরানের। 19 শতকের শুরুর দিকে উত্তরপ্রদেশের কিন্টুর গ্রাম থেকে খোমেনির দাদা ভাগ্যের খোঁজে পাড়ি জমিয়েছিলেন ইরানে। শেকড় থেকে 100 মাইল দূরে গিয়ে সেখানে থিতু হয় খোমেনি পরিবার। 1979 সালে ইরানের মাটিতে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন সেই পরিবারের সদস্য আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ইতিহাস বদলে দেওয়া বিপ্লবের পর কেটে গেছে কয়েক দশক, কিন্তু কিন্টুরের মানুষের হৃদয়ে এখনও অমলিন খোমেনির পূর্বপুরুষদের স্মৃতি।
আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের এবং আমাদের সর্বোচ্চ নেতা ছিলেন। সে কারণেই আমরা তাকে শ্রদ্ধা করতাম ও ভালোবাসতাম। তিনি ছিলেন আমাদের ধর্মীয় নেতা। আয়াতুল্লাহ খামেনির সাথে কিন্টুরের সরাসরি কোনো সংযোগ নেই। তবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি 1979 সালে ইরানের প্রথম বিপ্লবের নেতৃত্ব দিয়ে দেশটিকে মুক্ত করেছিলেন, তার সাথে কিন্টুরের গভীর যোগসূত্র রয়েছে। খোমেনির দাদা সৈয়দ আহমদ মুসাভি 1830 সালে এই গ্রাম থেকে হিজরত করে ইরানে গিয়েছিলেন। কিন্টুরের গ্রামবাসীরা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে ভিনদেশী নেতা হিসেবে ভাবেন না, বরং তাকে দেখেন নিজেদের ঘরের সন্তান হিসেবে। আর সেই আত্মিক টান থেকেই সেখানে তারা খোমেনির নামে গড়ে তুলেছেন একটি কল্যাণ ট্রাস্ট। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য আর্তমানবতার সেবা করা। আমরা এখানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নামে একটি ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্টের অধীনে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে থাকি, যেখানে চোখের ছানি অপারেশন করা হয় এবং চশমা বিতরণ করা হয়। আমরা পুরো এলাকা জুড়ে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করে থাকি। ক্যাম্পগুলোতে আমরা মোদান্তা হাসপাতালের ডাক্তারদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসি। আধুনিক ইরানের অপ্রতিদ্বন্দ্বী নেতা এবং সমকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মধ্যে লড়াকু মানসিকতার বীজ হয়তো বুনে দেওয়া হয়েছিল পূর্বপুরুষের বাসস্থান কিন্টুর থেকে। বিশ্ব রাজনীতির মানচিত্রে ইরান ও ভারতের মধ্যে দূরত্ব এখন অনেক, কিন্তু উত্তরপ্রদেশের সেই ছোট্ট গ্রামে এখনও অমর হয়ে আছেন ইরানি ইসলামী বিপ্লবের মহানায়ক। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। না ফেরার দেশে চলে গেলেন ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। তাঁর বয়স হয়েছিল 92 বছর। সোমবার স্থানীয় সময় বিকেল 4টায় শিবাজি পার্কে হবে তার শেষকৃত্য। শনিবার সন্ধ্যায় তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হৃদরোগের পাশাপাশি ফুসফুসেও সংক্রমণের তথ্য এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তার নাতনি। সোমবার স্থানীয় সময় সকাল 11টায় লোয়ার প্যারেলের কাসা গ্র্যান্ডে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। প্রায় 8 দশকের কর্মজীবনে ভারতে বিভিন্ন ভাষার চলচ্চিত্র ও অ্যালবামে অসংখ্য গান রেকর্ড করেছেন তিনি। দাদা সাহেব ফালকে, পদ্মভূষণ সহ অসংখ্য পুরস্কার আর সম্মাননা পেয়েছেন। গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন 1997 সালে। শাস্ত্রীয়, লোকসঙ্গীত, পপ থেকে গজল, বিভিন্ন ধারার সঙ্গীতে অসাধারণ দক্ষতা তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। কখনো পারমাণবিক হামলায় পৃথিবীতে মহাপ্রলয় নেমে এলেও আকাশে ভেসে বেড়াবে উড়ন্ত এক কমান্ড সেন্টার, যা পারমাণবিক হামলায় সুরক্ষিত থেকে টানা 7 দিন ওড়ার ক্ষমতা রাখে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য 67টি অ্যান্টেনা রয়েছে বোয়িংয়ের বিশেষ এই বিমানে। কেন কাজে-কর্মে সব থেকে আলাদা ডুমসডে প্লেন? কতটা শক্তিশালী এই উড়ন্ত দুর্গ? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। পৃথিবী যদি কখনো পারমাণবিক ধ্বংসের মুখে পড়ে, তখনও আকাশে ভেসে থাকবে বোয়িং E-4B বিমান, যাকে বলা হয় ডোমসডে প্লেন, বাংলায় মহাপ্রলয়ের উড়োজাহাজ নামেও পরিচিত। বিমানটি টানা 7 দিন ধরে আকাশে উঠতে পারে। যুদ্ধের কোনো নিশানা ছুঁতে পারে না এই বিমানকে। শীতল যুদ্ধের উত্তপ্ত সময়ে 1974 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত হওয়া এই বিশেষ বিমানটি আসলে একটি উড়ন্ত কমান্ডো সেন্টার। মাটিতে সবকিছু ধ্বংস হয়ে গেলেও আকাশে থেকেই দেশ পরিচালনা, সামরিক নির্দেশনা এবং যোগাযোগ বজায় রাখতে পারে এটি। প্রেসিডেন্ট থেকে শুরু করে শীর্ষ সামরিক কর্মকর্তারা জরুরি মুহূর্তে এখান থেকেই নিয়ন্ত্রণ নিতে পারেন পরিস্থিতির। এই বিমানের সবচেয়ে চমকপ্রদ ক্ষমতা টানা 7 দিন ধরে আকাশে উঠতে থাকার সক্ষমতা। মাঝ আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় প্রায় অবিরাম আকাশে থাকতে পারে এটি। শুধু তাই নয়, পারমাণবিক বিস্ফোরণ, তড়িৎ চুম্বকীয় স্পন্দন, এমনকি সাইবার হামলার প্রভাব থেকেও নিজেকে রক্ষা করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এটিকে। বিশ্বের যে কোনো প্রান্তের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এতে রয়েছে 67টি অ্যান্টেনা। সমুদ্রের গভীরে থাকা সাবমেরিনের সঙ্গেও সরাসরি যোগাযোগ রাখতে পারে এই বিমান। শক্তিশালী প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এটি কার্যত আকাশে ভাসমান এক সুরক্ষিত দুর্গ। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে এমন 4টি বিমান রয়েছে, যা নিয়মিত উড্ডয়ন করে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করে। ভবিষ্যতের জন্য নতুন সংস্করণ তৈরির কাজও চলছে। ধারণা করা হয় প্রতিটি বিমানের মূল্য শত শত কোটি ডলার।
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা চরম জাতীয় সংকট, সব পরিস্থিতিতেই শেষ আশ্রয় হয়ে উঠতে পারে এই ডুমসডে প্লেন। এটি মূলত এমন এক আকাশঘাঁটি যা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতেও নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম। তবে সাম্প্রতিক ইরানের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বেশ কিছু উন্নত মানের বিমান ধ্বংস করে ইরান। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হবে ইরান যুদ্ধের পর তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।